কিছু দরকার আছে আমাদের বাস্তব মানে ক্ষেত্রে প্রয়োগের জন্য। এটা কতগুলা ক্যাটেগরি করা আছে। তোমরা দেখবা বিভিন্ন সময় বিভিন্ন ডিপার্টমেন্টাল স্টোর বা ফাস্ট ফুডের দোকানে বিভিন্ন ধরনের তোমার এখানে রেফ্রিজারেটর আছে। যেমন আমরা সাধারণত বলি যে ডিপ বলি, তাই না? আবার রেফ্রিজারেটর দেখা যাচ্ছে কখনো কত শুধু ফ্রুটস আছে। কখনো দেখো তো অন্য কিছু বা শাকসবজির দোকান দেখো শাকসবজি দেখানো ডিপার্টমেন্টাল স্টোরে আছে। এটা বিভিন্ন রকম দেখা যাচ্ছে। এটা কিন্তু সিস্টেমের মধ্যে ভিন্নতা এই জন্য যে শুধু টেম্পারেচার ভেরিয়েশন সেই অনুসারে কতগুলো এবং কিছু এটা ফাংশনের কিছু ভেরিয়েশন থাকার জন্য কতগুলো ক্যাটাগরি করা হয়েছে, যেটা আমাদের সিস্টেমে কিন্তু তোমার চেঞ্জ আসে, আবার কিন্তু টোটাল কি আবার প্রাইসিং এর পিছনে আমাদের চেঞ্জ আসে। দেখো এখানে যে ফ্রস্টিং ব্যাপারটা বলতে ফ্রস্টিং এখানে বলছে যে ফ্রস্টিংটা ব্যাপারটা অলওয়েজ অপারেট এট এ টেম্পারেচার বিলো 0 ডিগ্রি সেলসিয়াস। খেয়াল করো, অর্থাৎ 0 ডিগ্রি সেলসিয়াসের নিচে যদি ইভাপোরেটর টেম্পারেচার থাকে এটাকে বলে ফ্রস্টিং টেম্পারেচার। ইট মিনস যেখানে আইস ফর্ম করে। বুঝতে পারছি বলো? অর্থাৎ ফ্রস্টিং ইভাপোরেটর কাকে বলি আমরা বলো? মানে 0 ডিগ্রি সেলসিয়াসের নিচে মানে কি? মানে ওয়াটারে তো তোমার আইস ফর্ম করে 0 ডিগ্রি সেলসিয়াস আমরা স্ট্যান্ডার্ড টেম্পারেচার মনে করি। এর নিচে যদি হয় সেটা -10, 15, 20 যতকে আছে এগুলো আমরা বলি ফ্রস্টিং ইভাপোরেটর। এই ব্যাপারটা বলতে হতে যে আমাদের অ্যাবজর্বিং যেটা সিস্টেম যেটা আউটপুট সেটাকে বুঝেছো। আবার দেখো এখন বলে এই যে অ্যাপ্লিকেশন কোথায়? অ্যাপ্লিকেশন মানে সবচেয়ে কথা হচ্ছে তো যে সকল তোমার ফুডস বা আদার্স তোমার প্রিজার্ভেশনের জন্য লো টেম্পারেচার দরকার বিলো 0 ডিগ্রি সেলসিয়াস, যেমন ফিশ মিট বা আদার্স, সেগুলো যদি কি এটা আমাদের 0 মানে 0 ডিগ্রির নিচে যাইতে হয়। তো এটা আমরা বলছি কি ফ্রস্টিং টেম্পারেচার, যেখানে আইস ফর্ম করে। দ্বিতীয়ত নন ফ্রস্টিং ইভাপোরেটর, এটা হচ্ছে দেখো অ্যাবভ 0 ডিগ্রি সেলসিয়াস। এর মানে কি কিছু আমাদের যে মেটেরিয়ালস আছে যেটা কি আমাদের এটা বরং 0 ডিগ্রি নিচে গেলে এটা কি হয়ে যাবে, আমার ড্যামেজ হয়ে যাবে, পচে যাবে, তাই না? পেরিশ হয়ে যাবে। যেমন ফর এক্সাম্পল শাকসবজি, এটা 0 ডিগ্রি নিচে যদি দাও তাহলে কি নষ্ট হয়ে যাবে। ফ্রুটস, আপেল ব্যানানা, আপেল যেগুলো আছে এগুলো কি আমাদের 0 ডিগ্রি উপরে রাখতে হবে। এই যে দেখবে আপনি তোমার এই যে ফাস্টফুডের দোকানে এই যে কোকা কোলা এগুলো দেখবে এমন একটা লেভেলে রাখে, এগুলো কিন্তু দেখো ওখানে কোনো ডিপ নাই, কোনো আইস ফর্ম করে না। এর মানে কি এটা ধরো সেট মানে 5 ডিগ্রি 6 ডিগ্রি 10 ডিগ্রি সেলসিয়াস এটা প্রিজার্ভিং টেম্পারেচার, সুতরাং ওখানে এটা রাখা হয় আর কি। বুঝে এটাকে নন ফ্রস্টিং, অর্থাৎ বোঝা গেল একটা তোমার আইস ফর্ম করে আর একটা ফর্ম করে না, এই দুইটা জিনিস। বুঝে আসছে বলো? তাহলে এই দুইটা টাইপ হলো, একটা ফ্রস্টিং একটা নন ফ্রস্টিং। আবার যাও ডিফ্রস্টিং ব্যাপারটা। এখন দেখুন কতগুলো আমাদের প্র্যাকটিক্যাল ফিল্ডে যেটা যেতে হয়, দেখো যে -7 ডিগ্রি আর -26 ডিগ্রি সেলসিয়াস এই লেভেলে যে রেফ্রিজারেটর যেগুলো আছে, বিশেষ করে ডিপ বা আদার্স, যেখানে আমাদের বিভিন্ন কিছু মেটেরিয়ালস থাকে। ডিফ্রস্টিং মানে কি ফ্রস্ট হবে, কিন্তু যখন কম্প্রেসার অফ হয়ে যাবে তখন কি হয়ে যাবে, তোমার এটা গলে যাবে। এটা বলে ডিফ্রস্টিং ব্যাপারটা। এর মানে কি বলো? যেমন আমরা তো জানি যে কম্প্রেসারটা সার্টেন টাইম পর অফ হয়ে যায়। এটা একটা আছে একটা তোমার যেখানে একটা সিস্টেম করে দেওয়া আছে, সেটা আমরা পরে আলোচনা করতেছি। তাহলে যাকে অর্থাৎ 0 ডিগ্রি সেলসিয়াস এটা ফ্রস্টিংই, কিন্তু ডিফ্রস্টিং কেন লেখা আছে? এটা ফ্রস্ট হবে কিন্তু সার্টেন টাইম পর কি হবে, আবার যখন কম্প্রেসার অফ হয়ে যায় হিট গেইন করে এটাকে আবার তখন আইসটা রিমুভ হয়ে যাবে। এই যে বলে ডিফ্রস্টিং ব্যাপার। এটা বুঝে আসছে বলো? অর্থাৎ ইট মিনস এটা দেখা গেছে তোমার যে ওটা তোমার আমার যে লাইফ ফর্ম করতেছে কিন্তু কি আবার সার্টেন পিরিয়ড বলে যাচ্ছে, এটা ডিফ্রস্টিং টেম্পারেচার বলা হচ্ছে। যেমন এখন সিস্টেমটা কিভাবে করে প্রেসার কন্ট্রোল ডিফ্রস্ট, কিভাবে ডিফ্রস্টিং আমরা করবো, এটা ভালো করে খেয়াল করে দেখো। আমাদের মেইন সিস্টেম মধ্যে এইটা দেখো, এটা কম্প্রেসার, তারপরে কি বলো কম্প্রেসার, কি বলো কন্ডেন্সার, এক্সপানশন ভালভ, ইভাপোরেটর। এখানে দেখো এখানে একটা কি একটা আমার একটা ভালভ বা সেটিং করা আছে, প্রেসার অপারেটর কন্ট্রোল সুইচ একটা মেইন এসে, কিন্তু কম্প্রেসার চালাবে তোমার মোটর, এদিন ভিতরেও থাকতে পারে বাইরেও থাকতে পারে, এটা কোনো সমস্যা নেই। বাকি এখন কন্ট্রোল করতে মেইন মোটরটা কি অন অফ, অর্থাৎ এই মোটরটা হচ্ছে তুমি ইলেকট্রিক কারেন্ট দিয়ে চলে, ইলেকট্রিসিটি দিয়ে চলে। সুতরাং কি এখানে একটা সুইচ আছে, মানে এটা মেকানিক্যাল ডিভাইস, একটা কন্টাক্ট সুইচ, কন্টাক্ট তোমার কন্ট্রোল সিস্টেম। এটা কি হবে বলো, যেটা কি হবে তোমার এখানে এখন এই যে প্রেসার, ভালো করে খেয়াল করো। আমরা যদি এই ব্যাপারটা প্রেসার যেটা এখন 30 কনস্ট্যান্ট প্রেসার আমরা রাখলাম, মানে প্রেসারের যদি কোনো ভেরিয়েশন আছে কি হবে সুইচের, আমরা জানি প্রেসার যদি ভেরিয়েশন কখন হয়, যে টেম্পারেচার রাইজ আর ফল করে, যে টেম্পারেচার বাড়বে প্রেসার বাড়বে, টেম্পারেচার কমলে কি প্রেসার কমবে। তার আমরা এটা 30 একটা প্রেসার আমরা ফিক্স করে রাখলাম। ফিক্স করে রাখার পরে কি হলো বলো, এখন দেখা গেলো যে একটা পর্যায়ে দেখা গেলো প্রেসারটা কি হয়ে গেলো, এটা নিচে নেমে গেলো আরো লোতে, তখন কি হয়ে যাবে সুইচটা অফ হয়ে যাবে। এই সুইচটা ডিসকানেক্ট হয়ে গেলে কি হবে বলো,
এই সাপ্লাইটা অফ হয়ে গেলে কি মোটর তো অফ হয়ে যাবে, কম্প্রেসর অফ হয়ে যাবে। আমি বুঝাইতে পারিনি। সে ধরো আমি এখানে 1 অ্যাটমসফিয়ার সেট করলাম। 1 অ্যাটমসফিয়ার করসপন্ডিং কি হবে? আমার সিস্টেমের যে টেম্পারেচার সে ধরো কত মাইনাস মানে 10 -5 ডিগ্রি সেলসিয়াস আমি মেইনটেইন করতে চাই, বা 0 ডিগ্রি আমি যে কোনো টেম্পারেচার মেইনটেইন করতে পারি। তো এখন যদি এই প্রেসার যদি এখানে ভেরিয়েশন হয়, মানে কি প্রেসার ভেরিয়েশন কখন হবে? যদি তোমার এখানে লোড নেয়, সে তোমার ওখানে রিপ্রেজেন্ট গুলো ভ্যাপার হইতে থাকে, তাহলে ইভাপোরেটর টেম্পারেচার প্রেসার বেড়ে যাবে। প্রেসার বেড়ে গেলে কি হবে? সুইচটা কি হয়ে যাবে? অন অফ হয়ে যাবে। অর্থাৎ প্রেসার অন অফ যেটা আমি চাই সেটা হবে। যদি কম্প্রেসার চলতে থাকবে, তখন কি হবে? যত চলবে তত কি হবে? এটা ঠান্ডা হইতে থাকবে, মানে টেম্পারেচার ফল করতে, প্রেসার ফল করতে। তাই প্রেসার ফল করতে যদি একসাথে দেখেন আমার যেখানে 1 অ্যাটমসফিয়ার এখানে মানে 0.75 অ্যাটমসফিয়ার হয়ে গেল। তাহলে কি হবে? আমার এখন কম্প্রেসর অফ করে দিতে হবে। অফ হবে কিভাবে হলো? এখানে যে একটা তোমার অপারেটর কন্ট্রোল সিস্টেম আছে, এটা কি হবে? প্রেসারের সাথে প্রেসার সুইচ বলে, প্রেসার সেন্সর বলে, প্রেসার সেন্সর। তাহলে কি হবে বলো? এটা ডিসকানেক্ট হয়ে গেলে কি হবে? এখানে সার্কিটটা অফ হয়ে যাবে। এখানে মোটর অফ হয়ে যাবে, আমার কম্প্রেসর অফ হয়ে যাবে। বুঝে আসছে বলো? তখন কি হবে? আবার কি হবে? সে সারাউন্ডিং থেকে নিয়ে এসে কি আবার প্রেসার যখন আবার 1 এ যাবে, তখন কি আবার সেটা রান করবে। অর্থাৎ প্রেসারের ভেরিয়েশনটা আমি কন্ট্রোল করতে যাচ্ছি সুইচ দিয়ে। তাহলে বোঝা গেল যখনই কম্প্রেসর অফ হয়ে গেল তখন কি হবে? এখানে আইসটা কি হয়ে যাবে? আইসটা গলে যাবে। আবার যখন কম্প্রেসর চালাবো তখন কি আস্তে আস্তে আবার চলতে থাকবে, আবার আইস কম করবে। বুঝা গেল? এটা প্রেসার। আর একটা হচ্ছে টেম্পারেচার সেন্সর। এটা আরো ইজি। সেম জিনিস দেখো, আগে যেমন আছে যেমন এখানে টেম্পারেচার যেটা আমরা আগে দেখাইছিলাম, এই টেম্পারেচার অর্থাৎ টেম্পারেচার ভেরিয়েশন। সে ধরো যখনই সেটা মাইনাস আমি রাখতে চাচ্ছি, সে ধরো 0 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু হয়ে গেছে কত? -5 ডিগ্রি সেলসিয়াস। তখন কি হবে? সার্কিটে কি হয়ে অফ হয়ে যাবে। তাহলে সিপ হয়ে গেলে তখন কি হবে? তোমার প্রেসারটা কি হবে বলো? কম্প্রেসর অফ হয়ে গেলে কি হয়ে যাবে? তার কম্প্রেসর অফ হয়ে তখন কি হবে? তখন বাইরে থেকে যখন সে হিট নিবে, তাহলে কি টেম্পারেচার রাইজ করবে। যে টেম্পারেচার রাইজ করে করে সে ধরো আবার তোমার 0 কাছাকাছি চলে গেল, আবার সে কি হয়ে যাবে? সার্কিটটা অন হয়ে যাবে, আবার মোটর চলবে, কম্প্রেসর চলবে। বুঝে বল? আমাদের ডোমেস্টিক পারপাসে যেটা থাকে এইটা থাকে। তোমরা দেখবা যে আমাদের ডোমেস্টিক পারপাসে বাসা বাড়িতে তো রেফ্রিজারেটর যেটা আছে, ওয়ার দেখবার ভিতরে একটা কন্ট্রোল ভালভ আছে, কন্ট্রোল একটা সুইচ আছে। এই কন্ট্রোল সুইচটা এটা দেখবা যে ওয়ালের সাথে একটা থাকা আছে একটা সেন্সর। এটা হচ্ছে তোমার জাস্ট কিছু যেটা আমি বলে পড়াইছিলাম, যেটা গ্যাস থাকে, যেটা আর্গন বা এই আর্গন জাতীয় একটা গ্যাস থাকে। এই গ্যাসটা কি হয়? টেম্পারেচারের তাপ বাড়লে এটা এক্সপান্ড হয়, অথবা কমলে এটা কন্ট্যাক্ট হয়। তাহলে সুইচটা কি হবে? একবার কন্ট্যাক্ট হবে, একবার ওপেন হবে। সুইচ অন অফ মানে কি বলো? আমার যে সার্কিট যেটা অন অফ হবে, মোটর অন অফ হবে। দেখবে এই জন্য দেখবে আমাদের ডোমেস্টিক পারপাসে রেফ্রিজারেটর আধা ঘন্টা বা 15 মিনিট পর অফ হয়ে যায়। এই অফ হওয়ার কারণটা কি বলো? ওই টেম্পারেচার ফল করতে করতে যেটা আমার রিকোয়ার্ড টেম্পারেচার তার যদি নিচে নেমে যায়, তখন কি হয়ে যাবে? এটা কন্ট্যাক্ট হয়ে গেলে কি এটা ওপেন হয়ে গেল, তখন এটা ওপেন। তখন আমি কম্প্রেসর অফ হয়ে গেল। আবার যখন চলতেছে, বাইরে থেকে কন্টিনিউয়াসলি তোমার হিট অ্যাবজর্ব করছে, আবার যখন টেম্পারেচার রাইজ হয়ে গেল, তখন কি আছে? সুইচটা আবার ক্লোজ হয়ে গেল। তখন কিন্তু আবার সে কি সাপ্লাই দিয়ে আবার এটা কন্টিনিউ আবার রানিং চলবে। বুঝে আসছে বলো? তাহলে একটা প্রেসার কন্ট্রোল, একটা কি টেম্পারেচার কন্ট্রোল। ওই ডিফ্রস্টিং যেটা, এই ডিফ্রস্টিং আমরা দুইটা ভাবে করতে পারি। একটা হচ্ছে তোমার প্রেসার কন্ট্রোল করে, আবার কি আমাদের টেম্পারেচার কন্ট্রোল করে। সাধারণত ছোট স্কেলে যেটা, এটা টেম্পারেচার কন্ট্রোল করে, যেটা আমাদের বাসা বাড়িতে যেটা আছে, এটা শুনতে এই টেম্পারেচার দিয়ে কন্ট্রোল করা হয়। বুঝে আসছে বলো? আচ্ছা, নেক্সটে আসো। একটু অপেক্ষা করো। দেখো, এটা হলো এখন আমরা বড় একটা আমরা প্র্যাকটিক্যাল ফিল্ডে চলে যাচ্ছি, আমাদের ফুড রেফ্রিজারেশন। এটা আমাদের একটা চ্যাপ্টার, এই জন্য এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ যেটার সাথে আমাদের অনেক কিছু জড়িত আর কি। যেমন দেখো, আমাদের সবচেয়ে কথা পেরিসেবল ফুড, যেগুলো তো পচনশীল যে ফুড গুলো যেটা আছে, সেটা আমার রেফ্রিজারেশন সিস্টেমে আনতে হবে। কেন? এটাই একটা দেখো মেইন দেখো যে একটা হলো এখানে দেখো, একটা হচ্ছে তোমার অ্যাডভান্টেজ অফ দ্য ফুড প্রিজার্ভেশন। ফুড প্রিজার্ভেশন আমরা কেন করবো? আমি একটু উপর যেহেতু তোমার ক্লাস টেস্ট আছে সেজন্য আমি বলতেছি। বলে ইট অ্যাডস ভ্যারাইটি অফ দ্য ফুড, মানে অ্যাডস ভ্যারাইটি অফ দ্য ফুডস। দেখা যায় আমাদের যে বর্তমানে দেখো, একসময় যে সিজনাল, যে আমাদের ফুডস গুলো পাইতাম আমরা, কিন্তু ওই সিজনই পাওয়া যেত, অন্য সময় পাওয়া যেত না। এখন ধর হোল দা ইয়ার কিন্তু এটা অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে। কথা বলতে যেমন টমেটো বলো, এই যে যেগুলো আছে এখন তো সারা বছরই পাওয়া যেতেছে। কিন্তু হচ্ছে এটা একটা সিজনেই, কিন্তু কি বাকি সময় কি এটা প্রিজার্ভ করে রাখা হয়
অন্য সিজনে এটা জাস্ট আলু বা আদার্স এর মতো এর ডেলিভার অ্যাডস ভ্যারাইটি অফ ফুডস মানে কি আমার সব সিজনেই আমরা সব ধরনের ফুডসকে আমরা ব্যবহার করতে পারি প্রিজার্ভেশনের মাধ্যমে। আর এটা সেলফ লাইফ অফ দ্য ফুড মানে কি এখন নর্মালি দেখো সিজনাল ফুড যেহেতু নর্মালি রেখে দাও দেখা গেলো 3 দিন 4 দিন 5 দিন পরে এটা পচে যাবে কিন্তু যদি আমরা প্রিজার্ভ করে রাখি তাহলে কি আমরা 1 মাস 2 মাস 3 মাস 4 মাস এটা তাহলে কি হবে আমাদের ফুডের লাইফ যেটা সেটা সেলফ আমরা এটা ইনক্রিজ করতে পারি। আর ইনক্রিজ অফ ফুড সাপ্লাই মানে কি সে ধরা যদি আমি যদি ওই সিজনাল দেখা যাচ্ছে এমন এক সময় ছিল আমাদের যেমন আনারস এই জাতীয় যে এখন বাংলাদেশে দেখা গেলো ওই সিজনে যেটা হয় এরপর দেখা গেলো ওইটা ফালাই দিতে হয় পচিয়ে দেয় কারণ কি এটা আমার প্রিজার্ভ করার কোনো নাই সিস্টেম নাই আমাদের প্রিজার্ভ করতে পারি কি হয় আমি কি আমার ফুড সাপ্লাই সারা বছরই আমরা সারা দেশে কি আমরা যেমন মোদি একটা ক্রাইসিস হলো কিসের আলুর ক্রাইসিস আলু এই আলু ক্রাইসিসটা কেন হলো বুঝে আসছে বলো কি হয়েছে কারণটা কি কোনো সিস্টেমের কারণে কি হয়েছে তোমার ওখানে কোল্ড স্টোরেজ গুলো এটাকে করলে ওটা প্রিজার্ভ করতে পারেনি যার জন্য এই ক্রাইসিস হয়ে গেছে কিন্তু আলু এবার প্রিজার্ভ করা যে সারা বছরের জন্য এটাকে আমরা রান করতে পারি সাপ্লাই ইনক্রিজ দ্য ওয়েস্টেজ অফ ফুড মানে কি এটা তো বোঝাই যাচ্ছে যদি যদি আমরা এটা প্রিজার্ভ না করতে কি হবে এটা নষ্ট হয়ে গেলে আমাদের ফেলে দিতে নষ্ট হয়ে যাবে এটা ফেলে দিতে হবে তাহলে এই মোটামুটি 4টা অ্যাডভান্টেজের সব একটা যেটার জন্য আমাদের ফুড প্রিজার্ভেশন এটা করতে হবে বুঝে আসছো এখন আসো কজেস অফ ফুড স্পয়েল মানে মানে আমাদের ফুড যেগুলো আছে সেগুলো কি কারণে পচে এটা আমাদের খেলা কি কারণে পচে সেটা আমাদের জানতে হবে আর না আমি প্রিজার্ভিং যে টেম্পারেচার সেটা আমি ডিপেন্ড করতে পারবো না এটা প্রয়োজনীয় থেকে দেখো all types of foods contain protein carbohydrate fats vitamin minerals তাহলে বোঝা গেল এগুলো সমস্ত খাদ্যের মধ্যে এই জিনিস যেটা মানুষের শরীরের জন্য খুবই দরকার সে ধর দেখুন the protein and minerals like iron calcium and phosphorus help to tissue building and growth the body মানুষের শরীরের গঠনের জন্য কি দরকার বলো ওই যে ক্যালসিয়াম আয়রন হাইড্রোজেন ফসফরাস এটা হচ্ছে প্রোটিনের মধ্যে আছে কার্বোহাইড্রেট and fats provide energy of the body and vitamin and minerals are essential for safeguard of the body against the disease সমস্ত খাদ্যদ্রব্যের মধ্যে এই জিনিসগুলো থাকার পরে কি এগুলো আমাদের দেখাতে ভ্যারাইটিস অফ ফুডস আমাদের কি করতে হয় খেতে হয় আর বোঝা গেল এই যে তোমার আসলে ভিতরে কথা এই যে কম্পোনেন্টস গুলো রয়ে গেছে এটি হচ্ছে মেইন জিনিস এগুলো যদি আমরা তো কোনো একটা যদি তোমার নষ্ট হয়ে যায় তাহলে কি হবে এটাকে আমরা বলি মানে ফুডটা তো নষ্ট হয়ে গেছে বুঝাইতে পারিনি অর্থাৎ বিশেষ করে যে প্রোটিন কার্বোহাইড্রেট বা ভিটামিন কোনো একটা যদি তোমার ড্যামেজ হয়ে যায় তাহলে বুঝতে হবে যে এই খাদ্য ফুডটা কি এটা পছন্দ এটা কি এটা নষ্ট হয়ে গেছে খাওয়া যাবে না বুঝেছেন তাহলে এখন আমাদের সেটা হচ্ছে বলো এই যে the destruction of any one of the above mentioned components causes the spoil of food মানে কোন একটা খাদ্য যে কোন একটা বস্তু বা কোন ফল যে পচে গেছে এটা সিম্পটমটা কি সিম্পটম হচ্ছে যে কোনো একটা যদি নষ্ট হয়ে যায় তাহলে বুঝতে হবে যে এই খাদ্যটা কি ওটা প্রপারলি সে প্রপারলি নাই এখন আমাদের করতে হবে মেনলি এই জিনিসটাকে আমরা যাতে সংরক্ষণ থাকে এটার জন্য আমাদের করতে হবে সেটি হচ্ছে আমাদের মেইন এটা প্রিজার্ভেশন করতে হবে দেখো এখানে লিখছি এখানে পরে the spoilage period the destruction of any one of the above mentioned components causes the spoil of foods the spoilage period depends upon the types of foods the perishable foods like meat fish milk and many fruits and vegetables begin to deteriorate immediately unless properly preserved মনে চিন্তা করো তুমি সেটা মাছ এই মাছটা কতক্ষণ রাখতে পারবা সকালে মাছ ধরলে কি বিকাল বেলা এটা নষ্ট হয়ে যাবে কিন্তু একটা আপেল সে হয়তো 1 দিন 2 দিন 3 দিন থাকবে মিল্ক তাহলে সকালে মিল্ক তুমি দুপুরে নষ্ট হয়ে যায় তো বোঝা গেল কি এটা কি বোঝায় যে আমাদের এক একটা ফুডসে এক এক ধরনের প্রিজার্ভিং টেম্পারেচার বুঝাইতে পারিনি অর্থাৎ যে তোমার যে তাদের প্রপারলি নষ্ট হয় তো সাধারণত টেম্পারেচারের জন্য নিজেরা দায়ী হিউমিডিটি পরে আমরা দেখাচ্ছি কি কি জিনিস প্রপার্টি যেটার জন্য দায়ী নষ্ট হওয়ার জন্য তাহলে আমরা বলার উদ্দেশ্য যে ভেরিয়েবল ফুডস ভেরিয়েবল প্রিজার্ভিং টেম্পারেচার এর মানে কি এর জন্য প্রিজার্ভিং সিস্টেমটা আমরা আলাদা করে ফেলতে হবে এক একটা জন্য এক এক ধরনের সিস্টেম তৈরি করে তবে কি এটা আমাদের প্রিজার্ভ করতে হবে দেখো এখানে দেখো এখানে আছে দেখো এখন এটা একটা বড় ইম্পর্টেন্ট জিনিস যেটা সাধারণত আমাদের পরীক্ষা থাকে spoilage of food is due to physical and chemical change take place in it as discussed below এই দেখো না লিখছে excessive growth of microorgan bacterial and fungal মানে কি যদি এই জিনিসগুলো তোমার ফর্ম করে তোমার কোনো খাদ্য পদার্থ তাহলে কি আমরা এটা বলে এটা নষ্ট হয়ে গেছে change due to oxidation giving of flavor and poor appearance enzymic and flavorful process causes drying the metabolism system produce fruits and vegetables এগুলো কি এই জিনিসগুলো ঘটে অর্থাৎ যখন কোনো একটা জিনিস নষ্ট হওয়ার আলাম মানে সিম্পটম কি এই মানে ড্রাইং এটাও একটা কি তোমার স্পয়েলেজ
এটা একটা নষ্ট হলে আলাদা ড্রাই শুকায় যাওয়া। তাহলে এই জিনিসগুলো যদি চেঞ্জ হয়ে যায় তাহলে বুঝতে হবে আবার এটা নষ্ট হয়ে গেছে। প্রেজেন্ট ফুড প্রোডাক্ট ক্যান বি ক্লাসিফাইড আন্ডার টু। এখন এই জিনিসগুলো আবার দুইটা ভাগে ভাগ করা, অর্থাৎ এই জিনিসগুলোতে ঘটে আমাদের পুরা খাদ্যকে আমরা দুইটা ভাগে ভাগ করছি, একটা লাইভ প্রোডাক্ট আর একটা হচ্ছে ডেড ফুড। লাইভ প্রোডাক্ট মানে কি, দেখো ফ্রুটস, ভেজিটেবল, এগস এগুলো আমরা লাইভ। আর ডেড ফুড কোনটা, মিট, ফিশ এন্ড ডেয়ারি প্রোডাক্ট, মিল্ক, এটাকে বলে ডেড ফুডস। তাহলে সমস্ত খাদ্য আমাদের সুবিধার জন্য, পৃথিবীর সুবিধার জন্য আমরা দুইটা ভাগে ভাগ করলাম, এটা হচ্ছে লাইভ প্রোডাক্ট আর এটাকে ডেড ফুডস। ডেড ফুডস বোঝা গেছে, বলো মিট, ফিশ যেগুলাকে নষ্ট হয় এগুলো বেশি খুব দ্রুত পচনশীল হয়ে যায়। আর লাইভ প্রোডাক্ট মানে কথা ফ্রুটস, ভেজিটেবলস, এগস, এর মধ্যে অনেকগুলো পার্থক্য হয়ে গেছে। বুঝে বলো। এখন আসো নেক্সটে আসো, এখানে একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন আছে এখানে, যেটা আমরা করবো যে যে মেনটেন টেম্পার আছে, যেটা কি কি ফরমেশন ঘটে সেটা এখানে। The purpose of refrigerated dead foods such as meat, fish, and dairy products is retired deterioration by microorgan, chemical, and physical. By freezing to a temperature as low as -30°C, deterioration can be slowed down further. This অর্থাৎ it means মানে কি, আমি যদি তোমার এই যে যেগুলো তোমার কি ডেড ফুডস, এটা দেখো তো -30°, -30°C আমরা নিয়ে যেতে পারি, কারণ এটা হচ্ছে একটা কমন। এর মধ্যে হয়তো কোনো কোনো আইটেম গুলো আছে এসে আরো হাই টেম্পারেচারে প্রিজার্ভ থাকে, কিন্তু এই পর্যায়ে নিয়ে আসতে পারে সব ধরনের কি এই যে তোমার ডেড ফুডস গুলো প্রিজার্ভ থাকবে আর কি। এই প্রিজার্ভের থাকা মানে কি, এর মানে এটা না যে সারা জীবন থাকবে তা না, অর্থাৎ ওইটা যে আমাদের তো স্কোয়ালিং যে তোমার রেঞ্জটা তোমার যে এইটাকে সেই ডিটেরিয়েশন করে, ডিটেরিয়েশন মানে কি, অর্থাৎ এইটা একসময় নষ্ট হয়ে যাবে যদি এই টেম্পারেচার রাখি, কিন্তু দীর্ঘায়িত হবে। যেটা নর্মালি আমি যদি উইদাউট প্রিজার্ভেশন রাখি সেটা যদি 1-2 দিন থাকে, এইটা হয়তো 2 মাস থাকবে বা 3 মাস থাকবে বা 4 মাস থাকবে, কিন্তু দেখা যায় 4 মাস পরে কিন্তু এটা আবার কোয়ালিটি আবার চেঞ্জ হয়ে যাবে। এর উদ্দেশ্য কি তাহলে বলো, তাহলে আমাদের মেইন ওই যে তোমার কয়েকটা কজেস বলা হলো, এই যে 4টে জিনিস যে ফরমেশন, এটাকে ডিলে করা, এটাই আমাদের মেইন উদ্দেশ্য। ডিলে করা মিন্স মানে কি, এটা আমরা ডিটেরিয়েশন করে নিলে কি হবে, আমি দীর্ঘদিন এটাকে ব্যবহার করতে পারবো। এই জন্য দেখা যায় এবং গোশত যেমন আছে, কোরবানি গোশত অনেকে 5 মাস 7 মাস রেখে দেয়, কিন্তু তখন আর কোয়ালিটিটা থাকে না। এর মানে এটা হলো যে আমরা এই টেম্পারেচারে আমি যদি রাখি তাহলে কি লম্বা সময় এটাকে প্রিজার্ভ করা যাবে, কিন্তু কোয়ালিটি হয়তো আগের মতো কিছুটা ডিটেরিয়েট করে যাবে। এরপর দেখো, তো আমরা আসি এখন যে তোমার এই যে এখন কি কি তোমার ফুড প্রিজার্ভেশন বা রেফ্রিজারেশনের মধ্যে দেখো কতগুলো ভাগ করেছে। এই যেমন ডোমেস্টিক রেফ্রিজারেটর ফর ফুড প্রিজার্ভেশন, যেটা আমাদের বাসা বাড়িতে যেটা থাকে, সেটার জন্য এক ধরনের ফল ফ্রুটস হয়, এই 10° to 4°C এর মধ্যে এটা আমরা রাখতে পারি, বা যে ডিপার্টমেন্টাল স্টোরগুলোতে যেগুলো থাকে। আবার কমার্শিয়াল যদি হয়, কমার্শিয়াল যদি একটা লার্জ স্কেলে, এখন দেখো এখানে কমার্শিয়াল রেফ্রিজারেটরের মধ্যে অনেকগুলো ভাগ আছে। যেমন রিচ ইন রেফ্রিজারেটর, দিস রেফ্রিজারেটর আর মোস্ট versatile and most widely used in the commercial picture. The refrigerator may be used for both storage and display of the product. যেটা তোমরা দেখবা বিভিন্ন শপিং মলে জিনিসগুলো আছে, যে স্টোরেজ করা হচ্ছে আবার কি ডিসপ্লেও করা হচ্ছে, মানে বিক্রি হচ্ছে আবার, যেমন বিশেষ করে এই যে তোমার কতগুলো আছে না, ওই যে ওই যে বাস্কেট, আগোরা, এই যে ডিপার্টমেন্ট দেখবা, ওখানে সবকিছু কিন্তু তুমি ওখান থেকে ফ্রিলি তুমি নিতে পারতেছো, এমনকি ওটা ওপেন আছে, নিতে পারছে, কিন্তু টেম্পারেচারটা তার মেনটেন করতেছে। দেখো এইটা অর্থাৎ একদিকে প্রিজার্ভ করতেছে, আবার এটা ডিসপ্লে হিসাবে এটা ব্যবহার করতে, যাতে মানুষ এটাকে কিনতে পারে। এরপর দেখো এই একটা তোমার সব আর কি, এই তাহলে বোঝা গেল এগুলো সব কিন্তু রেফ্রিজারেটর। কিন্তু দেখো এই যে একটা ওপেন আছে, এটাও কিন্তু রেফ্রিজারেটর। ইট মিনস এই আইটেম গুলো একটা যে টেম্পারেচারে আছে, এটা পুরো রিমটাই তোমার এয়ার কন্ডিশনিং সিস্টেমের ভিতরে আছে, রেফ্রিজারেশন সিস্টেমের মধ্যে আছে। এইটা ওপেনে রাখা হয়েছে, এগুলো ক্লোজ, অর্থাৎ এইটা টেম্পারেচার একরকম, এখানে টেম্পারেচার আরেক রকম, বা আরেকটা টেম্পারেচার আরেক রকম, ডিফারেন্ট টেম্পারেচারে প্রিজার্ভ করা আছে, কিন্তু ইজিলি ডিসপ্লে করা হচ্ছে, আবার স্টোরেজ করা হচ্ছে। বুঝে আসতে পারো এইটাই আর কি। তো এরকম আমাদের এটা লিখছে। আবার দেখো সেলফ সার্ভিস এন্ড সার্ভিস কেস, এর মানে কি, আমি নিজে দেখে প্রোডাক্ট আমি নিয়ে আসতে পারবো, তখন একটা সার্ভিস হোল্ডার বা সে থাকবে, যেটাকে সে এটাকে তোমার বের করে দিবে সেটা। এখন আসো লং টার্ম যে প্রিজার্ভেশনের, যেটা আছে কোল্ড স্টোরেজ ফর ফুড প্রিজার্ভেশন, লং টার্ম প্রিজার্ভেশন, এটা বড় ইম্পর্টেন্ট জিনিস, যেটা আমাদের বড় তো কোল্ড স্টোরেজ যেগুলো আছে, এই কোল্ড স্টোরেজ গুলো কিভাবে আমাদের ডিজাইন করে, কিভাবে এটা টেম্পারেচার মেনটেন করে, সেটার সম্বন্ধে আমাদের কিছু আলোচনা করবো আমরা ইনশাল্লাহ। এইটা ঠিক আছে। এখন তুমি আসো, এটা দিয়ে আমি শেষ করে দিচ্ছি তোমাদের, যেটুকু আছে তোমাদের ভালো, এখন ভালো করে খেয়াল করো
যদি আমরা কোল্ড স্টোরেজ চিনো তো সবাই, কেউ কোল্ড স্টোরেজ কি দেখছো? কোল্ড স্টোরেজ কোথায় আছে? হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। কোল্ড স্টোরেজ কেউ দেখছো? কোল্ড স্টোরেজ কোথায় আছে? কোথায় স্যার? খাদ্য কেন ঢাকা যাওয়ার সময় তো দেখো না পাশে, রাস্তার পাশে কুমিল্লার দিকে? হ্যাঁ, সায়দাবাদ দেখছো? ওগুলো রাস্তার পাশে দেখো বড় বড় বিশাল গোডাউনের মতো দেখা যায়, ওগুলো সবই কিন্তু কোল্ড স্টোরেজ, বুঝছো তো? ওখানে বিশেষ করে তোমার এই ওই যে আলু বা পটেটো, তারপরে কি আছে তোমার অনিয়ন, এই আদা, এগুলো ওখানে প্রিজার্ভ করা বিশাল দেখবো একটা গোডাউনের মতো দেখা যায় রাস্তার পাশে। এটা যে কোল্ড স্টোরেজ, বুঝে আসছো? আবার কতগুলো তোমার দেখবা যে রিভার সাইড, এখানে মিলে দেখবো ফিশ, যেমন তো ফিশারি গার্ড, বা এখানে বলে এখানে বড় যত কোল্ড স্টোরেজ, এখানে কিন্তু শুধু এই যে যত ধরনের মাছ আছে যেগুলো বিদেশে পাঠায়, ওটা আমাদের লোকাল মার্কেটে দেখবো না, একদম বরফে ঢাকা মাছগুলো যেগুলো দেখবা, এগুলো সবই একটা কোল্ড স্টোরেজ। অর্থাৎ তাহলে বোঝা যায় একটা ওই যে একটা মানে কি যেটা বললাম লাইভ ফুড আর একটা ডেড ফুড। তাহলে আমাদের ওই যে তোমার দেখবা ওই যে তোমার 14 গ্রামের পর বা আশেপাশে দেখবে প্রচুর আছে, এগুলো হচ্ছে লাইভ প্রোডাক্টের জন্য। আর তোমার রিভার সাইডে যেটা আছে সেগুলো হচ্ছে কি বলো, এগুলো হচ্ছে তোমার ডেড ফুড। ডেড ফুড কোনটা বলো? ওই যে মাছ মাংস যেগুলোর জন্য, বিশেষ করে মাছের জন্য আমাদের বেশি করা হয়, মাংসের তেমন বেশি আমার প্রিজার্ভেশন করা হয় না। এটা কোনো কমার্শিয়াল প্রোডাক্ট হিসেবে নাই, কিন্তু মাছটা আমাদের কমার্শিয়াল প্রোডাক্ট হিসেবে আছে। এই জন্য দেখবে না আইস প্ল্যান্টের পাশে একটা কোল্ড স্টোরেজ আছে, এখানে এটা মাছকে প্রিজার্ভ করা হয় লম্বা সময় ধরে আর কি। এখন আমি যেটা বলতেছিলাম যে কোনো একটা যদি প্রিজার্ভ করতে চাই কোনো জিনিস, আমাদের কি কি জিনিস আমাদের প্রপার্টিস আমাকে মেনটেন করতে হবে। একটা হচ্ছে স্টোরেজ টেম্পারেচার, একটা হচ্ছে রিলেটিভ হিউমিডিটি, একটা হচ্ছে মিক্স স্টোরেজ। মানে কি স্টোরেজ টেম্পারেচার সবচেয়ে মেইন, মানে আমি যে প্রোডাক্টটা রাখবো সেটা টেম্পারেচার স্টোরেজ, মানে সেটা প্রিজার্ভিং টেম্পারেচার কত, সেই অনুসারে আমার স্টোরেজের ডিজাইনটা করতে হবে, বুঝাইতেছে? স্টোরেজ টেম্পারেচার মানে যে টেম্পারেচার তোমার সে তারা কোল্ড স্টোরেজ, এখানে পটেটো আছে, অনিয়নও আছে। অনিয়নের জন্য এক ধরনের প্রিজার্ভিং টেম্পারেচার, পটেটোর জন্য এক ধরনের টেম্পারেচার। হয়তো দেখা গেলো তোমার ওখানে কি হবে, দুই ধরনের অ্যারেঞ্জমেন্ট করতে হবে, একটা লো টেম্পারেচার করতে হবে, একটা হাই টেম্পারেচার করতে হবে, যেটা প্রিজার্ভিং টেম্পারেচার। এটা বড় একটা ইম্পর্টেন্ট। এটা আমাদের হ্যান্ডবুকসে অ্যাভেলেবল আছে, কোন প্রোডাক্টের জন্য কি ধরনের টেম্পারেচার মেইনটেইন করতে হবে সেই অনুসারে আমাদের ডিজাইন করতে হবে। লিকুইডিটি আর এয়ার ময়েশ্চার, এটা বিশাল একটা ইম্পর্টেন্ট জিনিস। আমরা জানি যে তোমার যদি এয়ার যে ময়েশ্চার, এটা বড় একটা তোমার কি ফ্যাক্টর। অর্থাৎ ওই যে এয়ার কোন সময় দেখা গেল এটা ময়েশ্চার লাগবে, কোন সময় ময়েশ্চার কি লাগবে না। ময়েশ্চার ঠিক থাকবে, কারণ কোন একটা তোমার সে ধরো একদম সবজি, সেটা তোমার শাক বা আদার্স, যেমন পুঁই শাক, এখন এক এক ধরনের নেচার। কতগুলো দেখো যেগুলো বাজারে দেওয়া মাঝে পানি ছিটায়, কিন্তু সব জিনিসে পানি ছিটায় না তারা। কোন জায়গায় পানি ছিটে দেওয়া, এটা ফ্রেশ হয়ে যায়। এর মানে কি আমি যে স্টোরেজে টেম্পারেচার মেনটেন করলাম, কিন্তু যদি আমি হিউমিডিটি মেনটেন না করি, ওইটা তোমার ড্রাই হয়ে যাবে, অথবা কি এটা পাতাটা তোমার ফ্রেশ থাকবে না। দেশে বলো তাহলে দুইটা জিনিস আমাদের মেইন, একটা হচ্ছে কি বলো, একটা হচ্ছে কি বলো স্টোরেজ টেম্পারেচার, আর একটা হচ্ছে হিউমিডিটি। ইট মিনস মানে কি এটার ভিতরে ময়েশ্চারের যে কমে, এটাকে আমাদের এটা কন্ট্রোল করতে হবে। আর মিক্সড স্টোরেজ বলতে এটা তো এটা বোঝা, মিক্সড স্টোরেজ বোঝা যাচ্ছে তুমি আমি ডিফারেন্ট টাইপস অফ প্রোডাক্ট রাখতে চাচ্ছি না সিঙ্গেল প্রোডাক্ট রাখতেছি। ওই ডিফারেন্ট টাইপস অফ ফুড প্রোডাক্টস আর স্টোরেজ, কমন স্টোরেজ, একই স্টোরেজ দুইটা, এটা হইতে পারে। সেটা দেখা যায় কতগুলো প্রোডাক্টের কমন প্রিজার্ভিং টেম্পারেচার বা কাছাকাছি প্রিজার্ভিং টেম্পারেচার, সেখানে একটা টেম্পারেচার আমি এটাকে ইজিলি আমি রাখতে পারি। কিন্তু স্পেশালাইজ করতে গেলে কি হবে, আমাদের কি মানে সিঙ্গেল প্রোডাক্টের জন্য আমাদের স্টোরেজ করতে হবে, বা স্টোরেজ আলাদা কম্পার্টমেন্ট করলে আলাদা আলাদা জিনিস রাখতে পারলাম, সেটাই তোমার এটাকে মিক্সড স্টোরেজ বলা আছে। এখন আসো আরেকটা জিনিস দেখো, কন্ডিশন অফ প্রোডাক্ট অ্যাট দ্য টাইম অফ এন্টারিং দ্য স্টোর। বুঝা গেল একটা ভালো পার্ট কি গেল পয়েন্ট, একটা হলো স্টোরেজ টেম্পারেচার, একটা হলো হিউমিডিটি, একটা হলো কি নেক্সট স্টোরেজ, যে আমরা কমন জিনিসকে একসাথে রাখলাম। আরেকটা পয়েন্ট দেখো, সেটা হচ্ছে কন্ডিশন অফ প্রোডাক্ট অ্যাট দ্য টাইম অফ এন্টারিং। আমি এটা একটা বড় ইম্পর্টেন্ট ফ্যাক্টর। এটা কি আমি যে যেটা প্রোডাক্টটা আমি স্টোরেজে নিব, এটা প্রিভিয়াসলি আমার কি প্রিকশন আছে, এই যে একটা বড় একটা ইম্পর্টেন্ট জিনিস। কারণ কি তুমি দেখতে হবে কি, সে ধরো একটা তোমার মানে কি বলা চলে একটা আলু, কারণ আমরা জানি যে তোমার একটা প্রিজার্ভ সে ভালো জিনিসকে প্রিজার্ভ করতে পারে, কিন্তু সে যে পছন্দ জিনিসকে তুমি ঢোকা রেখে সে প্রিজার্ভ করতে পারে না। অনেকে এটা ভুল ধারণা,
সে তো একটা মাছ নিয়ে আসলো, সে বাজার থেকে দেখা গেলো মাছটা কিছুটা নষ্ট হয়ে গেছে, তাড়াতাড়ি ফ্রিজে ঢুকা দেয়। আচ্ছা বলো, এই পচা মাছ ফ্রিজে রেখে থেকে ভালো হয়ে যাবে নাকি? বুঝতে পারিনি। একটা মানে একটা মাছ পচা মানে নষ্ট হয়ে গেছে, সেটা কিন্তু ফ্রিজে ঢুকালে ভালো হয়ে যাবে? এটা তো আর তা না, বরং সে ওটা আরো নষ্ট করে দিবে। কারণ অলরেডি সেই মানে কি, অর্থাৎ সে ফ্রেশ জিনিসটা সে ভালো রাখবে। মানে কি, সে যে তোমার স্পয়েলে যে জিনিসটাকে ত্বরান্বিত করে, মানে ডিটোরেট মানে ডিলে করে, এবং ও জিনিসই নষ্ট, ও ওখানে ডিলে করা কি আছে? বুঝে গেছে, ওইটাকে আর রয়ে যায়। সুতরাং আমাদের যে এই প্রোডাক্ট যেটা আমি আগে ঢুকাবো, সেটাকে আমাদের খেয়াল রাখতে হবে যে আমি কি প্রোডাক্ট ঢুকাচ্ছি। কারণ কি, যদি মনে করো সে 50 কেজি তুমি আলু ঢুকালে, এসে 2টা আলু তুমি নষ্ট ঢুকালে, তাহলে কি হবে বলো? ওই 50টাকে সে নষ্ট করে দিবে। এই জন্য আমাদের খেয়াল রাখতে হবে আলুগুলো সবগুলো ফ্রেশ হতে হবে। এবং কি এটা কি হবে, একদম ফ্রেশ বলতে কি বোঝায়, এটা তোমার ক্লিনিং বা আদার্স করে আমাকে ঢুকাইতে। কারণ হবে কি, ওই তুমি যদি কোনো ধুলাবালু থাকে, অন্য কোনো কিছু ফরেন পার্টিকেল থাকলে, সেটা কি সে পানির সাথে মিশে গিয়ে ময়েশ্চারের সাথে মিশে এটা ড্যামেজ করে দেবে। এটা একটা বড় ইম্পর্টেন্ট দিয়ে কি বলবে আমাকে, যদি ওটা থাকে তাহলে কি আমাকে ওটাকে ডিটোরেবলি অ্যাক্সিলারেট করে দেবে, নষ্ট করে। সেজন্য আমাদের একটা প্রিকশন নিতে হবে, একটা ফ্রেশ এবং তোমার ক্লিন প্রোডাক্ট আমার কি ফ্রিজার দিতে রাখতে হবে। এমন কোথাও যে কাটা, মানে একটা আলু তোমার কি হয়েছে, কোথাও একটা স্পেস পড়ে গেছে, এটা দেওয়া যায়। একদম পুরো ফ্রেশ প্রোডাক্ট আবার ইনিশিয়াল কন্ডিশন আমার মাথায় খেয়াল রাখতে হবে। এরপরে যাও, আরেকটা হলো